আলোচনায় যাচ্ছি সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজ্জেমের কাছে। জনাব মজ্জেম, আমি একটু প্রথমেই জানতে চাই যে আমরা ঋণ কাঠামো প্রতি বছরে আমাদের বাড়ছে, ঋণে যোগ হচ্ছে দেশি বিদেশি ঋণ। সেক্ষেত্রে এই বছরে যে লক্ষ্যমাত্রা ছিল সুদ পরিশোধের, সেটি কিন্তু প্রথমে আমরা দেখলাম যে প্রথম প্রান্তিকেই বলা চলে যে প্রায় 37% সুদ আমরা পরিশোধ করছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে সারা বছরের চেয়ে প্রথম 3 মাসে এতটা পরিমাণ আমরা সুদ পরিশোধ করলাম। প্রথমত এখানে যেটি সেটা হলো যে আমাদের অভ্যন্তরীণ ঋণ নেবার প্রবণতা বাড়ছে এবং যেটা বিদেশি ঋণের চেয়ে তুলনামূলকভাবে বেশি এবং এটা উত্তরোত্তর বেড়েছে এবং সেই হিসেবে এই যে সুদ প্রথম 3 মাসে যে ব্যয় পরিশোধ বলছেন সেটার একটা বড় অংশই আসলে হচ্ছে অভ্যন্তরীণ প্রিন্সিপাল এবং সুদ পরিশোধের জন্য এবং সেটি আমাদের জন্য একটা বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে যে আমাদের এই ঋণ কাঠামোর ভিতরে যেগুলো আমরা অভ্যন্তরীণ যে সমস্ত ঋণ করছি এগুলো তুলনামূলকভাবে কম পরিকল্পিত এবং এদের এমন ধরনের প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে এই সমস্ত ব্যয়বহুল প্রকল্প বা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এই ঋণ নেওয়া হচ্ছে যেগুলো থেকে রিটার্ন তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদে আসবে অথবা পর্যাপ্ত মাত্রায় সেই রিটার্নগুলো আসবেও হয়তো না এবং কিন্তু এগুলো সহজ বলে সরকার দেখা যাচ্ছে বিদেশি উৎসগুলোর চেয়ে অভ্যন্তরীণ উৎসগুলোর থেকে ঋণ নেবার একটা প্রবণতা সরকারের বেশি। আর অন্যদিকে বিদেশি উৎসগুলোর ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো যে উত্তরোত্তর আমাদের এতদিন যে কনসেশনাল ঋণগুলো আমরা পেতাম তার সাথে সাথে আমাদের এই ঋণগুলোর পরিমাণ কমে যাচ্ছে, আস্তে আস্তে ব্লেন্ডেড ফাইন্যান্স আসছে, অর্থাৎ কনসেশনাল ঋণ এবং কমার্শিয়াল ঋণ এ দুটো মিলে আমাদেরকে নিতে হচ্ছে, কেননা আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে ঢুকে গিয়েছি। ফলে আমরা আর এখন শুধু কনসেশনাল ঋণ পাবো না, আমাদেরকে আস্তে আস্তে কমার্শিয়াল ঋণ নিতে হচ্ছে। এগুলোর সুদ পরিশোধের দায় ধীরে ধীরে বাড়ছে এবং এ কারণেই আপনি এখন তো এক প্রান্তিকের দেখলেন, আগামীতে এই মাত্রাটি উত্তরোত্তর আপনি বাড়তে দেখবেন। সেক্ষেত্রে আসলে যে কথাটি বলেন আপনি, ব্যান্ডেড ঋণ বিভিন্নভাবে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও বিভিন্নভাবে তাদের যেহেতু মধ্যমায়ের দেশে তারা চলে গেছে, সেখানে তারা অনেকভাবে এই মেকানিজমগুলো করে তারা ঋণ নেয়। সেক্ষেত্রে বাংলাদেশ 26-এর পরে গিয়ে কী করবে, আসলে কী করা দরকার? আমাদের জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের যে পরিমাণ আমাদের অভ্যন্তরীণ রাজস্ব, সেই রাজস্ব দিয়ে আমাদের যে সরকারের ব্যয় বা সামগ্রিকভাবে আমাদের যে উন্নয়ন ব্যয় সেটা মেটানো কষ্টকর। ফলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঋণের আগে আমাদের রাজস্ব বৃদ্ধির দিকে নজর দেওয়া দরকার এবং আমাদের 2026-এর পরে সবচেয়ে বড় যে টার্গেটটি হওয়া উচিত, আমরা আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে কিভাবে আমরা আমাদের মূল যে ব্যয়, উন্নয়ন ব্যয় বা রাজস্ব ব্যয়, এগুলো আমরা কতটা মেটাতে পারি, এই জায়গায় সরকারের প্রথম নজর দেওয়া দরকার। এবং এক্ষেত্রে বড় যেটা দরকার যে প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি হয়, ট্যাক্স এড়িয়ে যাওয়া হয়, ঠিকমতো অডিট হয় না, যেখান থেকে সরকার আরও ট্যাক্স পেতে পারতেন, প্রচুর মানুষ ট্যাক্স আওতার বাইরে রয়ে গিয়েছেন। এখান থেকে যদি বিপুল পরিমাণে রাজস্ব আনা যায়, যেটা আমরা 2021 সালে একটা স্টাডি করে দেখেছিলাম যে সরকার যতটুকু রাজস্ব পান তার সমপরিমাণ রাজস্ব সরকার বঞ্চিত হন, এটি যদি আদায় করতে পারতেন তাহলে সরকারের জন্য বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা অনেক কমানো যেত। তবে হ্যাঁ, ভবিষ্যতে নিরিখে আমাদের প্রকল্প চয়নের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া দরকার। আমাদের নিশ্চিত হওয়া দরকার যে যেহেতু ঋণগুলো আস্তে আস্তে ব্যয়বহুল হবে বাংলাদেশের জন্য, সুতরাং প্রকল্পগুলো যেন ইকোনমিক্যালি ভায়াবল, ইকোনমিক্যালি সাস্টেইনেবল হয় এবং এগুলো যাতে সময়ের ভিতরে শেষ হয়, বাড়তি ব্যয় যাতে এগুলোর মধ্যে কোনোভাবে সংশ্লেষ না থাকে। কেননা প্রচুর পরিমাণে দেখা যায় যে অপচয়, দুর্নীতি এবং প্রকল্প ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে একটা বড় ব্যয় দেখিয়ে সেটার জন্য ঋণ নেবার প্রবণতা রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো নজর দেওয়া। আর একটি হলো যে উত্তরোত্তর আমাদের এখানে সাউদার্ন লোন, যেটা সাউথ সাউথ কোঅপারেশন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতার অধীনে চীন, রাশিয়া বা ভারতের কাছ থেকে ঋণ নেবার বা সহযোগিতা নেবার প্রবণতা বাড়ছে। এগুলো তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে থাকে এবং এগুলোর ক্ষেত্রে টার্মস কন্ডিশনসগুলো আমরা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সির কাছ থেকে যে রেটে পাই তার থেকে তুলনামূলক বেশি হয়। সুতরাং সেই সমস্ত ঋণ নেবার ক্ষেত্রে সতর্ক থাকা এবং আরও বেশি নেগোশিয়েট করা, যাতে আমরা অনেক বেশি ফ্লেক্সিবল টার্মে তাদের কাছ থেকে ঋণগুলো পেতে পারি। একটি বিষয় বলেন যে আমাদের রাজস্ব আহরণটা অনেক কম, যেহেতু এই জন্য আমাদের ঋণগুলো বেশি নিতে হচ্ছে। সেক্ষেত্রে অটোমেশন তো অনেক দিন হলো আমরা কথা বলছি বিভিন্নভাবে, সেক্ষেত্রে অটোমেশন কতটুকু সুবিধা নিশ্চিত করতে পারে রাজস্ব আহরণে? এটা তো আসলে কোনো রকেট সায়েন্স না, এটা আমরা সকলেই জানি যে অটোমেশন দরকার এবং অটোমেশন চান না এরকম লোকের সংখ্যাই ভিতরে রয়ে গিয়েছে, যারা রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব অধিদপ্তর বা রাজস্ব বোর্ড যেটা রয়েছে তাদের ভিতরে অটোমেশন নেবার অনাগ্রহটা বেশি এবং সেটার কারণও আমরা টের পাই।
কেননা ফেস টু ফেস ইন্টারাকশন হলে অনেক রকমের আন্ডারহ্যান্ড ডিলিং করতে সুবিধা হয়, কিন্তু এগুলোকে যত বেশি ফেসলেস ট্রানজ্যাকশনে যাওয়া যাবে, যত বেশি অটোমেটেড ওয়েতে এই ট্রানজ্যাকশনগুলো করা যাবে, তত এই ধরনের দুর্নীতি কমিয়ে আনা যাবে। আমাদের এই দুর্নীতি কমানোর জন্যই বরঞ্চ আমাদের এই অটোমেশনে যাওয়া দরকার। আসার কথা হলো যে এনবিআর এর অধীনে বেশ কিছু অটোমেটেড প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, মানুষজনকে সচেতন করা হচ্ছে, ডিজিটালি যাতে ট্যাক্স সাবমিশন হয় সেটার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, এটি ভালো দিক। কিন্তু একই সাথে ট্যাক্স নেটের আওতার বাইরে যে বিপুল জনগোষ্ঠী রয়ে গিয়েছে, একেবারে গ্রামাঞ্চলেও এখন কোটিপতি রয়েছেন, বা গ্রামাঞ্চলেও এখন এগ্রিকালচারের বিভিন্ন এন্টারপ্রাইজ করে বিপুল অর্থ আদায় আয় করছেন, তাদেরকে ট্যাক্স নেটের আওতায় আনা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এনবিআর এখনো বড় লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিটের বাইরে গিয়ে ডিসেন্ট্রালাইজড ওয়েতে সারা দেশ থেকে কিভাবে আদায় করতে হবে এই মেকানিজমটা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। সুতরাং আমাদের ডিজিটালাইজেশন দরকার, শুধুমাত্র এক্সিস্টিং ট্যাক্স বেজে না, ডিজিটালাইজেশন দরকার আমাদের এই যারা বাইরে রয়েছে তাদেরকে কিভাবে এটার মধ্যে আত্মীকৃত করা যায় সে লক্ষ্যেও আমাদের এটাকে বাড়ানো দরকার। আপনি রিটার্নের কথা বলছিলেন যে ঋণগুলো আমরা নিচ্ছি সেটা আসলে কতটুকু সাস্টেনেবল বিনিয়োগ হচ্ছে এবং রিটার্নটা কিভাবে আসছে, সেই জায়গায় আসলে সরকার ইফেক্টিভ কি করতে পারে এই ঋণগুলো নিয়ে? দেখুন, এখানে বড় যেটা দরকার সেটা হচ্ছে প্রকল্প চয়নের ক্ষেত্রে প্রাক প্রিফিজিবিলিটি যেটা বলা হয়, যে প্রাক অ্যাসেসমেন্ট করা, প্রাক মূল্যায়ন করা, পুনর্মূল্যায়ন, এই ধরনের বিভিন্ন স্টেজগুলো রয়েছে। দুর্ভাগ্যবশত পূর্ববর্তী সরকারের সময় আমরা দেখেছি যে এই অ্যাসেসমেন্টগুলো ঠিক মতো হতো না। এমনকি কোনো ক্ষেত্রে যারা ঋণ দিবেন তারাই অ্যাসেসমেন্ট করতেন, ফলে তিনি তার নিজের স্বার্থেই এই ঋণগুলোকে ভায়াবল দেখানোর একটা প্রবণতা ছিল। এবং অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া, জোর করে এগুলো নেওয়া হয়েছে। ফলে প্রথম যেটা দরকার, প্রকল্পের যৌক্তিকতা বিচার করা, অ্যাসেসমেন্টটিকে নিরপেক্ষ থার্ড পার্টি দিয়ে করা, অবশ্যই যারা ঋণ দিচ্ছে তাদের মাধ্যমে না, এবং সেটা নিশ্চিত করা দরকার। দ্বিতীয়ত হলো প্রকল্প ডিজাইন করবার ক্ষেত্রে উপযুক্তভাবে স্থানীয় প্রতিনিধিদের, স্থানীয় জনগণের তার সাথে সম্পৃক্ততা এবং তার মূল্যায়নটি দরকার, যে আদতে এই প্রকল্পে যা করা হচ্ছে সেটিতে হবে কিনা। এক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায়, যারা এই টেকনিক্যাল কাজগুলো করে থাকেন তারা সরকারের বিভিন্ন যোগসাজশেরও পার্ট হয়ে যান, এবং সেইভাবে তারা প্রকল্পের আইআরআর ইআরআর অনেকভাবে হাই করে দেখান যাতে এই প্রকল্পটি যাতে ঋণ পেতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্ত মূল্যায়নগুলো সঠিক হয় না। এই জন্য একটি জিনিস দরকার, সেটা হচ্ছে যে প্রকল্প নেবার পরে, প্রকল্প বাস্তবায়নের পরে একবার একটু অ্যাসেসমেন্ট করে দেখা দরকার, যা বলা হয়েছিল প্রকল্প বাস্তবায়নের পরে তা আসলে আদায় হলো কিনা, এবং সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। সুতরাং এই জিনিসগুলো যদি করা হয় তাহলে প্রকল্পের ব্যয় কমবে, প্রকল্পকে অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড করা যাবে, প্রকল্পের সুফলভোগী ঠিক করা যাবে, এবং সেখান থেকে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা যদি রিটার্ন নিশ্চিত করতে পারি, তাহলে আমরা যে ঋণটি নেব সেটা যদি কিছুটা ব্যয়বহুলও হয়, সেটা রিপেমেন্টটা বা প্রদান করার সক্ষমতাটা আমাদের থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দিয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের ঋণ কাঠামো, দেশি বিদেশি ঋণ কাঠামো সব মিলিয়ে, এবং এটি পরিশোধের যে অবস্থা সার্বিকভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।